নব ফাল্গুনে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু আজ। সকালে এমপি, বিকেলে মন্ত্রীদের শপথ। রাষ্ট্রপতি পদে এগিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম। বিশ বছর পর রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। সংকটে পড়া দেশকে নতুন আলোয় উদ্ভাসিত করার সুযোগ প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক হতে যাওয়া তারেক রহমানের হাতে। সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার তারেক রহমানের। জামায়াত জোটের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি। এবার আলোচনায় সংসদ উচ্চকক্ষ গঠন। ভোটের হারে নাকি সংসদ সদস্যদের হিসাবে? প্রশ্ন, কিভাবে গঠিত হবে উচ্চকক্ষ? নব বসন্তে দেশে শুরু হচ্ছে নতুন অধ্যায়। এই নবযাত্রায় আজ অনেক কালের রীতি ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ। সকালে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। আর বিকেলে একই স্থানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 10টায় শুরু হবে শপথ পড়ানোর এই আনুষ্ঠানিকতা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে যোগ দেবেন দেশি বিদেশি অন্তত 1200 অতিথি। দর্শক, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের স্থলে আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সোহাগ, আপনার কেমন দেখছেন? আর তো বেশিক্ষণ নেই, 10টায় যদি হওয়ার কথা থাকে তাহলে 1 ঘন্টা বাকি আছে। কেমন দেখছেন সেখানকার সার্বিক প্রস্তুতি? আরেকটি বিষয়, আজকে কিন্তু এই সংসদ এমপিদের শপথের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে একটি ধোঁয়াশা রয়েছে। সেটির বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা, সঠিক কোনো তথ্য? আপনি জানেন যে আসলে নির্ধারিত সময়ে সকাল 10টায় আসলে এই শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা, এবং যে আনুষ্ঠানিকতা রয়েছে এখন পর্যন্ত সকাল 10টায় আসলে এটি শুরুর প্রস্তুতি রয়েছে, এবং শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। আপনি জানেন যে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে আসলে নিয়ম অনুযায়ী এটি হচ্ছে। তবে সংসদ সদস্য যারা নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে অনেকেই চলে এসেছেন, এবং যারা এখনও এসে পৌঁছাননি তারাও কিন্তু আমরা দেখেছি যে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছেন, এবং সংসদ ভবনের অভ্যন্তরে শপথ কক্ষ যেটি রয়েছে সেখানে মূলত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে, এবং এর পরই তারা সংসদ সচিবালয়ের যে নির্ধারিত জায়গা রয়েছে সেখানে তারা প্রবেশ করবেন, এবং সংসদ সদস্যরা সেখানে কিন্তু তাদের উপস্থিতির স্বাক্ষরও করবেন। তো সব মিলিয়ে আসলে এই প্রস্তুতি রয়েছে, এবং বিকেলে কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মূলত আরেকটি শপথ অনুষ্ঠান রয়েছে। সেখানে মূলত মন্ত্রিপরিষদের যারা সদস্য নির্বাচিত হবেন, প্রতিমন্ত্রী এবং অন্যান্য পদে উপমন্ত্রী সহ তাদের আসলে শপথের আয়োজন রয়েছে। সেই প্রস্তুতি কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে, এবং সংবিধান সংস্কারের যে বিষয়টি আপনি বললেন, সেই পরিষদের শপথ অনুষ্ঠান নিয়ে আসলে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। যেটি বললেন সেটি সম্পর্কে এখন পর্যন্ত আসলে সঠিক কোনো কিছুই জানা যায়নি। তবে এখানের যে প্রস্তুতি রয়েছে সেখানে কিন্তু সেই শপথ অনুষ্ঠান গ্রহণেরও প্রস্তুতি রয়েছে। সুতরাং সেটি আসলে কি হচ্ছে সেটি আনুষ্ঠানিকভাবে যখন এখান থেকে জানা যাবে তখনই আসলে বলা সম্ভব, বা তখনই দর্শকদের জানানো সম্ভব আসলে যে সেই শপথ অনুষ্ঠানটি হচ্ছে কিনা, বা হলে সেটি কীভাবে হচ্ছে। তো সব মিলে আসলে সংসদ ভবনের যে পরিবেশ সেটি কিন্তু আসলে মূলত খুবই জাঁকজমকপূর্ণ একটি পরিবেশের মধ্যে রয়েছে, এবং দীর্ঘ সময় ধরে কিন্তু এই সংসদ ভবনের কার্যক্রম ছিল না। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা ছিল সেটির মাধ্যমে কিন্তু 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, এবং এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু মূলত সেই সরকার গঠনের যে যাত্রা এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা সেটির কিন্তু আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এবং এই সময়টির জন্য, আজকের এই যে সময়, এই সময়টির জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে কখন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, এবং বাংলাদেশের গণতান্ত্রিক
যাত্রা শুরু হবে। তো সব মিলিয়ে আসলে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু সংসদ ভবনের এলাকায় যারা দায়িত্বে রয়েছেন সংসদ এই আয়োজনকে কেন্দ্র করে এখানকার কর্মকর্তা কর্মচারী নিরাপত্তায় যারা নিয়োজিত রয়েছেন সবার মধ্যে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ আমরা দেখতে পেয়েছি এবং আমরা কিন্তু দেখেছি যে এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু ব্যাপকভাবে নেওয়া হয়েছে এবং সব ধরনের প্রস্তুতির মধ্য দিয়ে বেলা 10টায় আসলে এটি শুরু হওয়ার কথা এবং বিকেলে অন্য যে শপথ অনুষ্ঠানটি রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সেটি আসলে বিকাল 4টায় শুরু হওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে আসলে ডিবিসি নিউজ দর্শকদের সামনে এই বিষয়টি সরাসরি তুলে ধরবে এবং শপথ অনুষ্ঠানের যে আয়োজন রয়েছে সেটিও দর্শকদের সামনে তুলে ধরা হবে। নিশ্চয়ই দর্শকরা ডিবিসি নিউজের সঙ্গেই থাকবেন। তো হিমাদ্রি, এই ছিল সংসদ ভবন এলাকা থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে। আমাদের আরও দুই সহকর্মী আছে, আনোয়ার হোসেন এবং আরিফুল ইসলাম। আমরা আরিফুল ইসলামের কাছে যাব। আরিফ, আমরা সোহাগের মাধ্যমে জানছিলাম এবং সেখানে দেখছিলাম একে একে সংসদ সদস্যরা প্রবেশ করছে শপথ অনুষ্ঠানে। আপনি যেখানে আছেন সেখানে সার্বিক প্রস্তুতি আমাদেরকে জানাবেন, কেমন দেখছেন চারপাশের অবস্থা? আরিফ, আনোয়ার হোসেন আপনার কাছে ফিরতে চাই। আরিফের সংযোগটি কেটে গেছে। আনোয়ার, আমরা দেখছিলাম মনিরুল সোহাগের মাধ্যমে সেখানে সংসদ সদস্যরা একে একে প্রবেশ করছে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনি যেখানে আছেন সেখানে কেমন দেখছেন সার্বিক প্রস্তুতি? যেটি প্রথমেই বলতে চাই সেটি হচ্ছে যে আসলে নিঃসন্দেহে ঐতিহাসিক দিন আজকে এই শপথ অনুষ্ঠান সংসদ সদস্যদের নবনির্বাচিত যারা হয়েছেন। আমি একটু দেখাতে চাই, আমি যে গেটটিতে আছি এটিকে বলা যায় যে মণিপুরি গেট, আসলে এটি খেজুরবাগান যে সেই গেটটি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা একের পর এক তারা প্রবেশ করছেন, তাদের গাড়ি বহরগুলো এগিয়ে যাচ্ছে আর এখানে একটু উৎসুক জনতা আছে যে কারণে। আর এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা আছেন তারাও একটু চেক করে আসলে মূলত গাড়িগুলো প্রবেশ করাচ্ছেন। তো সেই জায়গা থেকে একটু ধীর গতিতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংসদ সদস্যরা প্রবেশ করছেন। তো যদি বলি তাহলে বলতে হবে যে আমরা এই আজকের এই শপথ অনুষ্ঠান যেটি সংসদ ভবনে অর্থাৎ শপথ কক্ষে সংসদ সদস্যদের একটি শপথ এখানে অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে মন্ত্রিসভার যে সদস্য যারা আছেন তারা তাদের যে শপথ অনুষ্ঠান সেটি বিকেল 4টা নাগাদ অনুষ্ঠিত হবে। সেই বিষয়টিও কিন্তু আমরা বলতে চাই। আর সেই সঙ্গে যদি বলি যে আজকের এই শপথ অনুষ্ঠান কিন্তু যদি দেশি বিদেশি অতিথিরাও এখানে উপস্থিত থাকবেন। আমরা একটু জানতে চাই, একটু জানতে চাই। যাও সংসদ সদস্যরা একের পর এক প্রবেশ করছেন। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের দেখাচ্ছি। তো মন্ত্রী একটি বিষয় আছে যে সংসদ সচিবালয় থেকে যে তথ্যটি দেয়া হয়েছে, তো সেই জায়গা থেকে আজকে সংসদ সদস্যদের যে শপথ অনুষ্ঠান সেই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের একটি শপথ অনুষ্ঠান পর্যক্রমে হবে এমনটি কিন্তু বলা হয়েছে। এখন প্রথম অবস্থায় যেটি হবে সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথের একটি আয়োজন করা হয়েছে, যেটি ইতিহাসে আসলে একেবারেই বিরল। আমরা যেটি দেখেছি খোলা আকাশে এরকম বিগত সময়ে কখনো হয়নি। সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানেই মূলত যে মন্ত্রিপরিষদের যে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিকেল 4টা নাগাদ। একটু উৎসুক মানুষ আছে। এখন আমরা কথা বলেছি অনেকের সঙ্গেই, এখানে যারা সংসদ সদস্য নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন তারাও আসলে উৎসাহ উদ্দীপনা রয়েছে, অর্থাৎ নানা চ্যালেঞ্জের যে বিষয়গুলো সামনে এসেছে, অর্থাৎ নতুন সরকার যখন গঠন হবে, এখনই এক ক্ষণগণনা মাত্র। তো সেই জায়গা থেকে তারা সমস্ত যে চ্যালেঞ্জগুলো রয়েছে, বিশেষ করে আর্থসামাজিক অবস্থা, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সব বিষয়গুলোই আসলে খুব শক্ত হাতে মোকাবেলা করবেন এমনই একটি অঙ্গীকার তারা করছেন, বিশেষ করে সংসদ সদস্য যারা আছেন নবনির্বাচিত
তাদের মুখ থেকেই কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু শুনতে পেয়েছি এর আগে। যারা প্রবেশ করছেন একটু ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন গাড়িবহর, বিশেষ করে যারা শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, শপথ নেবেন, তাদেরকেই আসলে আমরা মূলত দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে হিমাদ্রি যে এখন শুধু সময়ের অপেক্ষা, যখন সংসদ সদস্যরা সবাই সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে ফেলবেন তারপরেই আনুষ্ঠানিকভাবে যে শপথ অনুষ্ঠান সেটি হবে। আজকের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার। নিশ্চয়ই এরপরে পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা বিস্তারিত জানাতে পারবো। আরে আনোয়ার, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম আছেন। আরিফ, আমরা জানছিলাম সোহাগ এবং আনোয়ারের মাধ্যমে যারা শপথ অনুষ্ঠানে যোগ দিবেন তাদের প্রবেশের চিত্র দেখছিলাম, অনেকে ঢুকেও গেছেন এই মুহূর্তে। আপনি যেখানে আছেন সেখানে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আরিফ? হিমাদ্রি, আমি যদি একটু বলতে চাই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দক্ষিণ প্লাজার ঠিক সামনেই। আর এই ক্ষেত্রে আশেপাশে যদি আমি একটু বলতে চাই যে ভেতরে তো আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর সেক্ষেত্রে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই এসেছেন বিভিন্ন থানা থেকে বা ওয়ার্ড পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে জড়ো হচ্ছেন এবং কি জাস্ট শুধুমাত্র তাদের যে প্রিয় নেতাদের যে আজকে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ দেখার জন্য বা বড় এলইডি স্ক্রিন দেওয়া আছে, সেই স্ক্রিনে তাদের প্রিয় নেতার যে শপথ নেবেন সেই শপথ নেওয়ার জন্য কিন্তু দেখার জন্য তারা আগ্রহ বা তারা কিন্তু অপেক্ষা করছেন। এই ক্ষেত্রে আমি যদি বলতে চাই যে নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা যে নিশ্চিত করেছে পুলিশ বিভাগের নির্দেশ অনুযায়ী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং কি এই মঙ্গলবার ঠিক বিকাল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী এবং কি মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার প্রেক্ষিতে কিন্তু সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তা বেষ্টনী জোরদার করেছে এবং কি শপথ গ্রহণকারী নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে কিন্তু আমি যে আশেপাশে পুলিশ সদস্যরা তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং কি পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। শুধুমাত্র তা নয়, আমি যদি একটু বলতে চাই যে এই নিরাপত্তা যাতায়াতের ক্ষেত্রেও একটাই আমরা দেখেছি যে যাতায়াতের ক্ষেত্রে আমরা এই সংসদ ভবনের যে প্রধান সড়কটি রয়েছে, সামনের সড়কটি, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং কি কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। এর পাশাপাশি আর একটি বিষয় আমরা দেখেছি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীদের যে যদি বলতে চাই যে পুলিশ অধিদপ্তর স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র এবং প্রধানমন্ত্রী যাতায়াতের পুলিশ প্রোটোকল প্রোটেকশন, জেমার, নেটওয়ার্ক নিয়ন্ত্রণ এবং কি SSF-এর টেস্টার, অ্যাম্বুলেন্স, চিকিৎসকদের ব্যবস্থা সব কিছু মিলেই বলা যায় যে এই আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপকভাবে নিরাপত্তা ব্যবস্থা যত করেছে পুরো সংসদ ভবন এলাকায়। এবং কি আমি পরবর্তী সংবাদে হয়তো বা নেতাকর্মীরা কী বলছেন, কী ভাবছেন, যারা নতুন শপথ গ্রহণ করবেন তাদের কাছে কী ধরনের প্রত্যাশা থাকবে সেই বিষয়গুলো হয়তো বা তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল এখান থেকে হিমাদ্রি সবশেষ। হিমাদ্রি। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম রাজধানীর দক্ষিণ প্লাজা থেকে সংসদ ভবনের শপথ গ্রহণের প্রস্তুতি। রংপুর থেকে আমাদের সহকর্মী মাজেদ মাসুদ আছে। মাজেদ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন শপথ গ্রহণের প্রস্তুতি দুঃখিত সেই ঢেউ লেগেছে কিন্তু বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে, আপনি আছেন রংপুরে, সেখানকার সাধারণ মানুষের আসলে প্রত্যাশা কি? এই যে মন্ত্রী পরিষদ গঠন হবে, এমপিদের শপথ, নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সবকিছু মিলে তাদের প্রত্যাশার কথাও জানতে চাই। হিমাদ্রি, আপনি ঠিকই বলেছেন, রংপুরের আসলে 33টি আসন, এই 33 আসনের মধ্যে 14টি আসনে বিএনপি জয়লাভ করেছে এবং একটিতে বিএনপি বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে। তো কিছুক্ষণের মধ্যেই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, সেদিক থেকে রংপুরের মানুষের প্রত্যাশাও বেড়ে গেছে। এই অঞ্চলে আসলে বিএনপির আমরা দেখেছি বেশ কয়েকজন নেতা রয়েছেন যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। তো এখানকার মানুষজন মনে করেন যে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এই অঞ্চল থেকে কাউকেই কিন্তু স্থান দেওয়া হয়নি এবং
এবং স্বাধীনতার যে 55 বছর, এই 55 বছর ধরেই রংপুর অঞ্চল অবহেলিত হয়েছে এবং অনেকেই বলে থাকেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু রংপুর এখনো বাংলাদেশে প্রবেশ করতে পারেনি, কেননা বিগত সময়ের বৈষম্য এবং বঞ্চনার কারণে এই অঞ্চল জর্জরিত হয়েছে। এবারের বিএনপি সরকার যখন সরকার গঠন করতে যাচ্ছে তখন এই অঞ্চলের মানুষের প্রত্যাশাও বেড়ে গেছে। একটু সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাই, নির্বাচিত সংসদ সদস্যরা তো শপথ গ্রহণ করছেন কিছুক্ষণের মধ্যেই, মন্ত্রী পরিষদ গঠন হবে বিকেলের মধ্যে, কি চাওয়া রয়েছে আপনাদের? আসসালামু আলাইকুম, আমি রংপুরের সন্তান। আমি রংপুরের পক্ষ থেকে আমাদের দাবি যে আমাদের রংপুরে এই যে উপদেষ্টা মণ্ডলী আমাদের কোনো ছিল না, আমরা অবহেলিত। আমরা দাবি করতেছি যে বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসাবে আমরা দেখতে চাই। সেই সঙ্গে এই উত্তরবঙ্গের রংপুরের আমরা 3-4 জন মন্ত্রী যাতে দেয়, আমরা জোর দাবি জানাচ্ছি। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাই, নতুন মন্ত্রী পরিষদ নিয়ে কি প্রত্যাশা? আমাদের লালমনিরহাটে অলরেডি 3টে আসনে আমরা বিএনপি তারেক রহমান ভাইকে তুলে দিয়েছি, এজন্য আমাদের প্রত্যাশা অনেক। আমরা বৃহত্তর রংপুর এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, সেই সাথে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে মন্ত্রী হিসাবে দেখতে চাই, আমাদের রাজীব প্রধান ভাইকে প্রতিমন্ত্রী হিসাবে দেখতে চাই। করে অনেক ত্যাগ স্বীকার করেছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের মধ্যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমি আশা করি যে আমাদের দলের মাননীয় চেয়ারম্যান যে তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, একটি রাষ্ট্র সংস্কারের মধ্যে সমস্ত কিছু নিহিত আছে। আমরা আশা করব মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের যে মৌলিক যে দাবিগুলো রয়েছে, আইনের শাসন, স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মানে সুশাসন যাকে বলে গুড গভর্নেন্স, আশা করি এই সুশাসন পাবে এবং মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা যা করা দরকার আমাদের এই আগামী দিনের জনগণের সরকার। আসসালামু আলাইকুম। আমরা রংপুরবাসী, রংপুর এলাকায় আমাদের বসবাস, কিন্তু রংপুর অবহেলিত এলাকা। আমরা চাই এবারে আমাদের রংপুরে মানে পানি সম্পদ মন্ত্রী হোক দুলুভাই, এবং পানি সম্পদ মন্ত্রী চান। একটু আপনার কাছে জানি, নতুন মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে, রংপুরের জন্য কয়জন মন্ত্রী চান? রংপুরের জন্য আমি চাচ্ছি যে মন্ত্রী 5-6 জন মন্ত্রী থাক, ঠিক আছে। অনেক ধন্যবাদ হিমাদ্রি। আমরা আসলে রংপুরের মানুষের কথা শুনছিলাম, মানুষজন যেটি বলছেন এখানে স্বাস্থ্য ব্যবস্থার যেমন বেহাল দশা রয়েছে, একইভাবে কর্মসংস্থানের অভাব, শিল্পক্ষেত্রে রংপুর অঞ্চল পিছিয়ে রয়েছে, তিস্তার দুর্দশা রয়েছে। মানুষজন একদিকে চাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেন রাষ্ট্রপতি করা হয়, একই সাথে 3-4 জন যেন মন্ত্রী এখানে করা হয়। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয় ছাড়াও কর্মসংস্থান যে মন্ত্রণালয় রয়েছে, এই কয়েকটি মন্ত্রণালয় রংপুর অঞ্চলের মানুষজন চান। অর্থাৎ নতুন মন্ত্রী পরিষদ যেটি গঠিত হতে যাচ্ছে, সেই মন্ত্রী পরিষদকে নিয়ে এই অঞ্চলের মানুষের প্রত্যাশার পারদ অনেক উপরে। এখন দেখবার পালা বিকেলে নতুন মন্ত্রী পরিষদে কারা কারা আসলে ঠাঁই পাচ্ছেন এবং রংপুর অঞ্চলের কারা রয়েছেন। তো এখন পর্যন্ত রংপুর থেকে এই ছিল আমার কাছে খবরাখবর। নিশ্চয়ই দুপুরের মধ্যে নিশ্চয়ই তাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে কারা কারা স্থান পাচ্ছেন সেখান থেকে। আপনি থাকুন আমাদের সাথে। আমাদের আরেক সহকর্মী মোহন এখন বগুড়া থেকে যুক্ত হচ্ছেন। মোহন, অন্যান্য জেলার থেকে বগুড়া তারেক রহমানের নিজের জন্ম জেলা, সেখানে তার রাজনীতি হাতে করে, অর্থাৎ বগুড়ার মানুষের উচ্ছ্বাস একটু বেশি থাকবে স্বাভাবিকভাবেই। নতুন বাংলাদেশ গঠিত হতে যাচ্ছে, তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ হবে বিকেলে, এখন সংসদ সদস্যদের শপথ। কি প্রত্যাশা বগুড়ার মানুষের? হিমাদ্রি, আপনি জানেন যে বগুড়া তারেক রহমানের জন্মভূমি, তার বাবার জন্মভূমি বগুড়া। তারেক রহমানের নিজের এলাকা, তারেক রহমান নিজে বলেছেন যে বগুড়া বা নিজের এলাকা। স্বভাবতই আজকে তারেক রহমান এমপি হিসেবে শপথ নিচ্ছেন, এরপরে বিকালে উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বগুড়াবাসী খুবই আনন্দিত। এই জন্য আমি আসার পথে দেখলাম যে অনেকেই টেলিভিশনের সামনে বসে আছেন এই শপথ অনুষ্ঠান দেখার জন্য। আমি দাঁড়িয়ে রয়েছি সাতমাথায়, এখানে শুধুমাত্র কর্মজীবী মানুষেরা ভিড় করছেন, কিন্তু যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু টেলিভিশনের সেটের সামনে দাঁড়িয়ে বসে আছেন যে কখন তারা দেখবেন তারেক রহমান, তাদের নেতা, তাদের সন্তান তারেক রহমান শপথ নিচ্ছেন। তো আমি তারেক রহমান যে এবার এই প্রথমবার এমপি হিসেবে শপথ নিচ্ছেন, সেই বিষয়ে বগুড়াবাসীর প্রত্যাশা জানবো। আমি প্রথমে একটু বলবেন যে আপনার প্রত্যাশা। আমরা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত, আমাদের রক্তের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে যে আজকে আমরা এই অবহেলিত জনপদের এই বগুড়াবাসী হিসেবে আমরা প্রায় 2 দশক পরে আমরা আজকে প্রধানমন্ত্রী
পেতে যাচ্ছি। এটা আমাদের যে কত বড় ভালো লাগা, এটা আমাদের প্রত্যেকটা বগুড়াবাসী আমরা অনুভব করছি। এবং যে স্বাক্ষর আমরা রেখেছি, ওরা 7টি আসনে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছি। আজকে আমাদের ভালো লাগাটা অন্য মাত্রার, কারণ আমরা এই বগুড়াবাসী দীর্ঘদিন অবহেলিত, প্রায় 25 বছর আমরা অবহেলিত। আমরা এখানে কিছুই পাইনি, আমাদের কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখানে এত বড় একটি পৌরসভা, যেটা সিটি কর্পোরেশন হওয়ার কথা ছিল, সেটা হয়নি। আমাদের এখানে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, সেটা এখানে হয়নি। একটি বিমানবন্দর প্রতিষ্ঠা হয়েছে বহু পুরনো, সেটা আমাদের এটা ডোমেস্টিক ফ্লাইট চালু করার কথা ছিল, সেটা এখানে হয়নি। এবং বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। এটি একটি ইকোনমিক জোন হওয়ার কথা ছিল, সেটা হয়নি। এবং আমাদের অর্থনৈতিক অঞ্চল এখানে হওয়ার কথা ছিল। এখানে বড় একটি কৃষি ভিত্তিক এই বগুড়া, সেখানে কৃষির একটা হাব তৈরি করার কথা ছিল, সেটা হয়নি। যোগাযোগ ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন হয়নি। আসলে বগুড়ায় আমাদের তো প্রধানমন্ত্রী আমরা পেলাম, এর সঙ্গে মনে হয় এখানে কাজ করার জন্য আরও 2-1 ফুল মিনিস্টার এবং প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হইলে আমরা আরও খুশি হইতাম। ধন্যবাদ। ধন্যবাদ। শুনছিলেন হিমাদ্রি যে বগুড়াবাসী শুধু প্রধানমন্ত্রী নয়, 2-1 মন্ত্রীও চাই। আমি আরেকজনের প্রত্যাশা শুনবো একটু। ধন্যবাদ। যে আমরা আসলে আজকে আমরা এত আনন্দিত তা ভাষা প্রকাশ করতে পারবো না, কারণ তারেক রহমান আমাদের বগুড়ার সন্তান। নট অনলি বগুড়া, সে উত্তরবঙ্গের সন্তান আমরা মনে করি। কারণ তার কাছে আমরা এখন মনে করি বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এই বাংলাদেশের স্ট্যাবিলিটির জন্য এই ধরনের লিডারই আমরা আশা করছিলাম। এবং তারেক রহমানই আমরা মনে করি সে বাংলাদেশকে স্ট্যাবিলিটি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে। তার কিছু উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমরা যে গতকাল বা পরশুদিন যেটা দেখলাম যে পরপর 3টা বিরোধী দল বা অন্য দলের প্রধানের বাসা সে নিজে গিয়ে যেভাবে দেখা করছে, মানে 54 বছর ইতিহাস, যে ইতিহাসটা সৃষ্টি করেছে, আমরা অত্যন্ত আনন্দিত। এবং বাংলাদেশের জনগণ যেটা আশা করে, এই ধরনের লিডারই আমাদের প্রয়োজন। এবং আমরা মনে করি উত্তরবঙ্গটা পুরো অবহেলিত ছিল, গত 17 বছর কোনো উন্নয়নের কাজ আমরা দেখতে পাই নাই। আমরা আশা করব যে জনাব তারেক রহমানের হাত ধরে পুরো উত্তরবঙ্গটা, সারা বাংলাদেশে তো উন্নয়ন করবেন, কিন্তু আমরা মনে করব সারা উত্তরবঙ্গটা তার চেয়ে বেশি যেন আমরা আশাবাদী তার কাছে। হিমাদ্রি, আপনি শুনছিলেন যে বগুড়া পাশাপাশি উত্তরবঙ্গের মানুষ খুব আনন্দিত, আশাবাদী তারেক রহমানকে নিয়ে। মোহন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা রংপুর বগুড়া জনমানুষের প্রত্যাশার কথা জানছিলাম। এই পর্যায়ে ময়মনসিংহ থেকে জনমানুষের প্রত্যাশার কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিনা হাসান রাব্বি। নতুন মন্ত্রিসভা শপথ, এমপিদের শপথ, ময়মনসিংহের মানুষের প্রত্যাশা কি আসলে নতুন বাংলাদেশ ঘিরে? হিমাদ্রি, একেবারেই দেশের উত্তরের জনপদ ময়মনসিংহ সীমান্তবর্তী একটি বিভাগ এবং সবশেষ বিভাগ। এই এলাকার মানুষ আসলে দীর্ঘ সময়ে আসলে তাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশিত উন্নয়ন সেটি এখনো পায়নি, এমনটি আসলে অভিযোগ দীর্ঘ সময়ের। আমরা আজ আসলে এমপিরা শপথ গ্রহণ করবেন এবং বিকেলে মন্ত্রী পরিষদ গঠন হবার কথা রয়েছে এবং তাদের শপথ গ্রহণের কথা রয়েছে। ময়মনসিংহ বিভাগের 23টি আসনের যে নতুন এমপি হয়েছে, তারা কিন্তু আসলে তাদের মধ্যে 18 জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত এবং অন্য দল থেকেও নির্বাচিত হয়েছেন। আমরা আসলে মানুষের সাথে কথা বলছিলাম, সাধারণ মানুষ বলছিল যে আসলে এত বড় বিভাগে আসলে অন্তত কয়েকজন মন্ত্রী থাকা উচিত, যাতে করে বিভাগের উন্নয়নের সাথে দেশের উন্নয়নেও এই বিভাগের মন্ত্রীরা কাজ করতে পারেন। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। আসলে এই যে ময়মনসিংহ বিভাগ থেকে আজকে এমপিরা শপথ গ্রহণ করবেন, বিকেলে মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন, আসলে কি প্রত্যাশা? ময়মনসিংহে মন্ত্রী কয়জন দরকার বলে আপনি মনে করেন? কি কি উন্নয়ন দরকার? আলহামদুলিল্লাহ, আমাদের ময়মনসিংহ আসলে একটা বিভাগ, এই বিভাগে আমরা অনেকেই অবহেলিত। তো সেই সুবাদে আমাদের আশা হলো যে ময়মনসিংহ বিভাগে একজন ভালো দক্ষ পূর্ণাঙ্গ একজন মন্ত্রী দরকার। একটু বলবেন, একেবারেই তরুণদের প্রতিনিধিত্ব করেন আপনি, কেমন আসলে ময়মনসিংহের যে প্রতিনিধি যারা আজকে সংসদে যাবে, কি দেখতে চান, কি সে প্রতিফলন দেখতে চান? বাংলাদেশের সব বিভাগের মতো ময়মনসিংহ থেকেও থাকবে, এটাই আশা করি। সব জায়গায় সমানভাবে সমান প্রতিনিধি থাকবে সব বিভাগ থেকে, যারা সিনিয়র নেতারা আছে ময়মনসিংহ থেকে থাকবে, এটাই প্রত্যাশা।
কেমন উন্নয়ন দরকার, কি কি উন্নয়ন এখনো বাকি আছে, কি কি উন্নয়ন দরকার ময়মনসিংহের? ময়মনসিংহ এখন আমাদের মোটামুটি আমরা আমাদের যে প্রত্যাশা বিভাগ হয়েছে আমরা বিভাগ চাইছি, কিন্তু এখন বিভাগীয় যে কার্যক্রম এই কার্যক্রমগুলো এবং যে সমস্ত এলাকা অবহেলিত আছে এইগুলোর জন্য সংস্কার হয়। আর বিশেষ করে যেহেতু ময়মনসিংহে আমাদের আবু ওয়াহাব ভাই আকন্দ ভাই উনি সংসদ সদস্য হয়েছেন, আমরা ইনশাল্লাহ আমরা তার প্রত্যাশী, ময়মনসিংহ সকলের প্রত্যাশী উনি যেন ওনাকে একটা মন্ত্রিত্ব দেওয়া হয়। রাব্বি যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে আমাদের সাথে। আমরা এবার চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, দ্বিতীয় রাজধানী বলা হয়, বাণিজ্যিক রাজধানী বলা হয়, সবকিছু মিলিয়ে যে আজকে তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে, সেখানে দ্বিতীয় রাজধানীর মানুষের আসলে প্রত্যাশা কি? কিছুক্ষণের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যরা এবং বিকেলে মন্ত্রিসভার যে সদস্য রয়েছেন তারা আসলে শপথ গ্রহণ করবেন। এরপরে মূলত নির্বাচিত এই শপথ গ্রহণের পরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নির্বাচিত নতুন যে সরকার, সেটি আমরা এখন চট্টগ্রামের কাজীদেরই মোড়ে আছি। আমরা এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, তাদের আসলে মন্ত্রিসভা নিয়ে তাদের ভাবনা এবং তাদের যে নতুন সরকার এসেছে তাদের নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা সম্পর্কে আসলে আমরা জানতে চাইবো। আমি এই মুহূর্তে একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই যে নতুন সরকার এসেছে, কেমন আজকে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, কেমন আপনি মন্ত্রিসভা চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের চট্টগ্রাম থেকে অন্তত 5 জন মন্ত্রী পদে দেওয়া হোক, আমরা তাই আশাবাদী। আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি থেকে আবেদন জানাইতেছি যেন আমাদের চট্টগ্রাম থেকে অন্তত পক্ষে 5 জন মন্ত্রিত্ব দেওয়ার করা হোক। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের কাছে জানতে চাইবো, আসলে নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশার জায়গাটুকু কতটুকু এবং প্রত্যাশা কী সেটা একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি তারেক রহমানের কাছে আমি সালাম জানাই, অন্য অন্য মন্ত্রীর কাছে আমি সালাম জানাই। আজকে মন্ত্রিসভা গঠন করতেছেন, এই যে তারেক রহমানের একটা কথা আছে যে মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজ এসবগুলো করতেছে, বিএনপির নামে একটা বদনাম ছড়াইছে। আমি দয়া করে আপনার কাছে অনুরোধ করছি, তারেক রহমানের কাছে অনুরোধ করি, আমার নতুন প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, দয়া করে এই যে চাঁদাবাজ। ধন্যবাদ আপনাকে। এই যে আসলে শুনছিলেন চট্টগ্রামের জনসাধারণ বলছেন যে তাদের প্রত্যাশার কথা, এখন দেখার বিষয় আসলে নতুন শপথ গ্রহণ করার পর যে নতুন মন্ত্রিসভা তা কত দ্রুত এবং তা কতটুকু কার্যকরভাবে তা সাধারণ মানুষের প্রত্যাশা প্রতিফলন ঘটাতে পারে, এটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশার কথা শুনবে এবার নরসিংদী থেকে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। তোফায়েল, জানাবেন একটু পরে তো নতুন যারা এমপি আছে তারা শপথ নেবেন, বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ, সব মিলিয়ে তাদের কাছে আপনাদের নরসিংদীর মানুষের কি প্রত্যাশা জানাবেন। 12 নির্বাচনে নরসিংদীর 5টি আসনেই কিন্তু বিএনপির যে 5টি প্রার্থী রয়েছে তার কিন্তু আবারও বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং আজ সকাল 10টায় কিছু সংসদ ভবনে তাদের যে শপথ গ্রহণের কথা রয়েছে। তবে নরসিংদীর 5টি আসনেই সাধারণ মানুষের তাদেরকে কেন্দ্র করে কিন্তু নানা প্রত্যাশা রয়েছে। আমরা এখন আছি নরসিংদী শহরের তিরিশপুর এলাকা। আমরা এখানকার স্থানীয় কর্মীদের সাথে জানতে চাইবো যে আজকে যারা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছে কিংবা মন্ত্রিত্ব পাচ্ছে তাদের কাছে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা কি। প্রথমে আমি আপনার কাছে জানতে চাই যে আজকে তো এমপিদের শপথ অনুষ্ঠিত হচ্ছে, তো এই শপথের পরেই যারা নবনির্বাচিত এমপি হবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? জি, ধন্যবাদ আপনাকে। আমার সবচেয়ে বেশি প্রথমে যে ইয়েটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি এবং দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার পদক্ষেপ তারা নেবেন এবং উন্নয়ন কাজগুলো চলমান রাখবেন, দেশকে সন্ত্রাস দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত রাখবেন। সবচেয়ে বেশি পাওয়া যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশে মাদকে কিন্তু মাদক যাতে একদম নির্মূল করা হয় এই প্রত্যাশা। আপনারও কি একটি প্রত্যাশা বা আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে বিগত 16-17 বছরে নরসিংদীর তেমন একটা উন্নয়ন হয়নি। তো আমি চাচ্ছি যে নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে, আপনি শপথ হবে। তো আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুজ্জামান খোকন এমপি সাহেবের কাছে আমার সাহিত্যে যাতে পূর্ণ মন্ত্রী দেওয়া হয় এবং তিনি যেন আমাদের নরসিংদীবাসীর জন্য উন্নয়ন কাজ করতে পারে,
এইটাই হচ্ছে আমার প্রত্যাশা। এইখানে তো নরসিংদী 2 আসনে আমরা জানি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মন্ত্রীর তালিকায় রয়েছেন, হয়তো বা তিনি বিকালে শপথ গ্রহণ করবেন। তো তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের নরসিংদীতে নরসিংদী পলাশের ডক্টর আব্দুল মঈন খান একজন প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। উনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন জানি। তো আপনার দেশ নায়ক তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই জায়গার মধ্যেই দেশের প্রয়োজনে মনে করেন যে দেওয়া দরকার, ওনাকে এই জায়গাতে দিচ্ছেন। উনি আশা করি আমাদের নরসিংদীর এবং সারা বাংলাদেশের উন্নয়নে বিগত সময়ের মতন স্বচ্ছ ভূমিকা পালন করবেন। আপনি কি মনে করেন যে বিএনপি যে সকল ব্যক্তিগুলো তাদের সাথে আরো কেউ মন্ত্রী পর্যবেক্ষণ রাখে কি এলাকার আমাদের নরসিংদীর সহকর্মী তোফাইল যুক্ত হয়েছিলেন। আমরা জানছিলাম সেখানে জনমানুষের প্রত্যাশা। আর একটু পরে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। আমরা একটু আবারও সংসদ ভবন এলাকায় যেতে চাই। দর্শক, আপনারা সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে একটু আগে আমরা যেমনটি দেখলাম বিএনপির অনেক সংসদ সদস্য সেখানে প্রবেশ করেছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। নিরাপত্তা তৎপরতার জোরদার করা হয়েছে এবং আজকের এই সংসদ ভবনের যে শপথ গ্রহণকে ঘিরে বেশ কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে। বলা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশের যাত্রা, তারেক রহমানের হাত ধরেই আজকে সেই নির্বাচিত সরকারের মাধ্যমে সেই যাত্রার শুভ সূচনা হতে যাচ্ছে। একটি কথা প্রসঙ্গক্রমে বলে রাখি, আজ যখন তারেক রহমান শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে, আজ থেকে ঠিক 46 বছর আগে 1979 সালের 16 এপ্রিল তার বাবা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থার যে রাজনৈতিক ধারার প্রবর্তন করেন তিনি। আমরা আমাদের সেখানে সহকর্মীরা আছেন সংসদ ভবন এলাকায়, মনিরুল সোহাগ, আনোয়ার হোসেন বাইরে আছেন, মনিরুল সোহাগ ভেতর আছেন। আমরা আনোয়ার হোসেনের সাথে একটু যুক্ত হতে চাই। আনোয়ার, সংসদ ভবনের বাইরে আছেন আপনি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে দেখছি, কেমন দেখছেন তাদের প্রতিক্রিয়া আজকের এই শপথ অনুষ্ঠান, নতুন মন্ত্রিসভার শপথ ঘিরে? হিমাদ্রি, প্রথমে যেটি বলতে চাই, যেটি সংসদ ভবনের এই খেজুর বাগান গেট বা মণিপুরি পাড়া গেট যেটি বলা হয়, সেই গেটের সামনে ছিলাম আমরা। এখন কিন্তু কিছুটা আমরা ভিতরে প্রবেশ করেছি। অর্থাৎ যদি বলি তাহলে এখানে নবনির্বাচিত সংসদ সদস্য যারা আছেন তারা তো এরই মধ্যে প্রবেশ করে ফেলেছেন যদি বলি। কিন্তু আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত অনেকেই প্রবেশ করছেন। তবে একটা বিষয় যে এরই মধ্যে এই যে গেটটি মণিপুরি পাড়া গেট সংসদ ভবনের, সেটি কিন্তু একরকম সবার মানে যারা এখানে এসেছেন দেখেছি আমরা যে সর্বসাধারণ বা এখানে যারা উৎসুক যারা ছিলেন বা এই বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী থেকে শুরু করে যারা এখানে ছিলেন তারাও কিন্তু আসলে প্রবেশ করেছেন। আমরাও গণমাধ্যম কর্মীরা এখানে ছিলাম, আমরা প্রবেশ করেছি, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। তো সেই জায়গা থেকে হিমাদ্রি একটি বিষয় একটু বলতে চাই যে এখানে সংসদ সদস্যরা প্রবেশ করছেন। আমরা একজন নবনির্বাচিত সংসদ সদস্য, আমরা একটু কথা বলবো যে মানুষের জীবনে একটি চাহিদা থাকে যে রাজনীতি করছি, একদিন পার্লামেন্টে ঢুকবো, এবং আমার জীবনের প্রথম পার্লামেন্টে ঢুকছি। আগে কখনো ঢোকার সুযোগ হয়নি এবং ঢুকিও নেই। অনুভূতিটা অবশ্যই ভালো এবং মানুষের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক চিরতরে নির্মূল করব, জনগণের উন্নয়নে কাজ করব, দেশের সেবা করব, এটাই মূল উদ্দেশ্য। অনেক ধন্যবাদ। হিমাদ্রি, আপনি শুনছিলেন যে একজন নবনির্বাচিত সংসদ সদস্য তিনি প্রথম যাচ্ছেন এই সংসদে, অর্থাৎ তার যে অনুভূতি, সেই অনুভূতির জায়গাটি নিশ্চয়ই আপনি শুনছিলেন। তো আমরা আসলে বলতে পারি এমন করেই কিন্তু সংসদ সদস্যরা ভেতরে প্রবেশ করছেন। তাদের মধ্যে যেমন আকাঙ্ক্ষা আছে, উৎসাহ আছে, এবং এই যে চ্যালেঞ্জের কথাগুলো বলা হচ্ছে, মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু বারবার আসলে ঘুরে ফিরে আসছে। আমরা একটু কথা বলতে চাই, আরো একজন সংসদ সদস্য আছে। সারা জীবন রাজনীতি করে পার্লামেন্টে আসা, মহান আল্লাহ সেই স্বপ্ন পূরণ করে দিয়েছে। আমরা আমাদের নেতার যে স্বদেশ প্রত্যাবর্তনের দিন যে বক্তব্য, যে আই হ্যাভ এ প্ল্যান, ওনার যে পরিকল্পনা, এই পরিকল্পনা দেশের মানুষের জন্য বাস্তবায়নের জন্য যেটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার দরকার, মহান সংসদে ইনশাআল্লাহ আমরা সেটা রাখব। এবং পরিবর্তনের রাজনীতি নিয়ে যেহেতু আমরা এই যাত্রা শুরু করেছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, ইনশাআল্লাহ এই পার্লামেন্ট এবং এই সরকারের মাধ্যমে সেই পরিবর্তনটি আপনারা দেখতে পারবেন। যে মানুষের আশা আকাঙ্ক্ষার
প্রতিফলন এই পার্লামেন্ট থেকে ঘটবে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের নেতা তারেক রহমান রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে জামাতের আমিরের বাসায়, এরপরে আপনার ইসলামী আন্দোলন নেতাদের বাসায়, এনসিপির নেতাদের বাসায় গিয়েছে। এটা বাংলাদেশের সবকিছুতেই উনি একটা নতুনত্ব এনেছেন, শিষ্টাচার এনেছেন। এবং এই প্রথম বাংলাদেশের ইতিহাসে বঙ্গভবনের বাহিরে এসে একদম জনসমক্ষে পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় আপনার শপথ, ক্যাবিনেটের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের শপথ হবে। এটাও একটি ঐতিহাসিক ঘটনা এবং এটা একটা নজির আমরা মনে করি। এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে জনাব তারেক রহমান আজকে শপথ নেবেন। এর আগে তার মা আমাদের শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে শপথ নিয়েছিলেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন। সব মিলিয়ে বিএনপির একজন কর্মী হিসাবে, এমপি হিসাবে আমি নিজেকে খুব গর্ববোধ করছি, মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি যে দেশের উন্নয়নে, পরিবর্তিত উন্নয়নে জনগণের ভোটে যা প্রয়োজন সেটা আমরা সবাই বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হিমাদ্রি শুনছিলেন একজন নবনির্বাচিত সংসদ সদস্য, তিনি শপথ নিতে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে যেটি মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা বাস্তবায়নের যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু আসলে এই নেতৃবৃন্দ, সংসদ সদস্যরা কিন্তু বলে যাচ্ছেন একের পর এক। আর যেটি বলতে চাই, এখন আমরা সংসদ ভবনের, আপনি নিশ্চয়ই দেখছিলেন বা আমরা দেখাচ্ছিলাম যে এখন এখানে যে শপথ অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি সংসদ ভবনের যে শপথ কক্ষ আছে সেখানে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানটি হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিক যে সেই শুরুটি হবে, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। তো আরো একটু বিষয় একটু জানাতে চাই হিমাদ্রি, আমরা দেখতে পাচ্ছি, যদি আপনাকে দেখায়, আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসছেন, একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, বর্ষিয়ান রাজনীতিবিদ, তারাও আসলে এখানে আসছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসছেন। আমরা দেখতে পাচ্ছি শপথ নেওয়ার জন্য এখানে আরো সংসদ সদস্য যারা আছেন আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে স্যার, মানুষের অনেক প্রত্যাশা, স্যার যদি একটু প্রত্যাশা পূরণ হোক এটাই চাই, প্লিজ নাও। থ্যাংক ইউ স্যার। হিমাদ্রি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা নবনির্বাচিত সংসদ সদস্য আছেন তারা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন। হ্যাঁ, নিশ্চয়ই 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 আমরা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে এখানে আরো সংসদ সদস্য আছেন আমরা দেখতে পাচ্ছি। একটু জানতে চাই শিমুল বিশ্বাস আপনার কাছে। চমৎকার কথা বলেছেন মহাসচিব, সব মানুষের প্রত্যাশা পূরণ হবে, ভালো প্রত্যাশা পূরণ হবে। অনেক ধন্যবাদ। আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা একটু জানতে চাই, আজিজুল বারী হেলাল, আপনি একটু জানতে চাই যে সংসদে যাচ্ছেন। অবশ্যই আমরা একটা নিউ বিগিনিং, ইটস এ নিউ বিগিনিং টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি and if we can all be unified, then আমাদের এই গণতন্ত্রটা পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা এটাই প্রত্যাশা করি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। হিমাদ্রি শুনছিলেন যে সংসদ সদস্যদের আসলে ভালো কিছু হবে, তিনি শেষ বলছিলেন যে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য একজন, অর্থাৎ যে বিষয়টি আসলে মোটা দাগে সামনে এসেছে সেটি হচ্ছে যে প্রত্যাশার জায়গাটি যেমন একটি বড় আকারে আসলে সামনে এসেছে, ঠিক তেমনি ভাবে এখানে যারা নেতৃত্ব, অর্থাৎ নতুন সংসদের যারা প্রতিনিধি হিসেবে যারা আজকে শপথ নেবেন, দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় অংশ নেবেন, তাদের মধ্যে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো একটু শুনতে চাই, এখানে সংসদ সদস্যরা এখানে আছেন, একটু জানতে চাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মানুষের প্রত্যাশা অনুসারে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। অনেক 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 ধন্যবাদ। আমরা আরো একটু জানতে পূরণ করতে পারবেন বলে মনে করেন? আমাদের এই সংসদের লিডার হবে একজন অভিজ্ঞতা সম্পন্ন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান।
ওনার আবার আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে উনি যেই সরকার পরিচালিত করবেন সেই সরকার পরিচালনার মাধ্যমে উনি দেশের আইন শৃঙ্খলা উন্নয়ন, জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি তিনটাই একসাথে চলবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।